আরও জানিয়ে দেব, অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না বলেছেন হাইকোর্ট। জামাতে আমিরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়ায় জামাতের নেতাকর্মীদের উপর হামলার ঘটনার নিন্দা বাংলাদেশ জামাতে ইসলামের। আবারও বাংলাদেশকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। সর্বশেষ জানিয়ে দেব, নতুন করে আফগানিস্তানের মন জয়ের চেষ্টায় ভারত। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। সোমবার সকালে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্টে বেঞ্চ এ রিট খারিজ করেন। পর্যবেক্ষণে আদালত বলেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে এবং বৈধ বলে মেনে নিয়েছে। কাজে এই সরকার নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে বিতর্কিত কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। এদিকে রিটকারী আইনজীবী জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তিনি। এর আগে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। সোমবার সকাল 10:30টায় রাজধানীর মগবাজার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসকে অভ্যর্থনা জানান বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। সৌজন্য সাক্ষাতে অংশ নিতে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আবু তায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান প্রমুখ। কুষ্টিয়ার মিরপুরে আমলা ইউনিয়নের বুড়াপাড়া গ্রামে এক হামলায় জামাতে ইসলামের 30 জন নেতাকর্মী গুরুতর আহত হওয়ার জেলায় জামাতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম ও সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। রোববার রাতে এক বিবৃতিতে এই নিন্দা এবং প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। ঘটনার বিবরণে বলা হয়, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে জাসদ নেতা নাসির দ্রব্য বিএনপির সেজে জোরপূর্বক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সরিয়ে দিয়ে নিজের সভাপতি হওয়ার চেষ্টা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমলা ইউনিয়নের জামাত ইসলামের আমির নাসির রেজা মুকুলকে ভয় হুমকি দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে স্থানীয় প্রশাসন বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষের লোকদের নিয়ে উক্ত প্রতিষ্ঠানে একটি বৈঠকের আয়োজন করে। আগে থেকেই ওত পেতে থাকা নাসির এবং তার সন্ত্রাসী বাহিনী এবং বৈঠকে জামাত কর্মীদের উপরে অতর্কিত হামলা চালিয়ে অনেকে গুরুতর আহত এবং জখম করে। জেলা জামাত নেতারা এবং ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। সেই সঙ্গে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আবারও বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। রোববার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশকে জবাব দিতে আমাদের 5-7টি ড্রোনই যথেষ্ট। এতে তাদের অবস্থা ওসামা বিন লাদেনের চেয়েও খারাপ হবে। শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলাদেশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বালুরঘাট সীমান্তে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। তবে তিনি একে গুরুত্ব না দিয়ে বলেন, এখন আর ট্যাঙ্ক বা বন্দুক দিয়ে যুদ্ধ হয় না। ভারত এখন ড্রোন প্রযুক্তিতে অনেক উন্নত। তিনি আরও বলেন, ভারত বিশ্বের 3য় বৃহত্তম সামরিক শক্তি এবং অত্যন্ত দায়িত্বশীল। আমরা দুর্বল দেশকে আক্রমণ করি না। বাংলাদেশের কিছু ছাত্র আন্দোলনকারীর বক্তব্যকে নাবালক মন্তব্য উল্লেখ করে শুভেন্দু বলেন, তারা জানে না আমাদের সেনাবাহিনী বা বিএসএফ পাঠানোর প্রয়োজন হবে না। আমরা এখন ড্রোনেই সবকিছু সেরে নিতে পারি। শুভেন্দু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের পশ্চিমবঙ্গে আশ্রয়ের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, হত্যাকারীরা পশ্চিমবঙ্গে অনেক বছর ধরে লুকিয়ে আছে। একজন হোমিওপ্যাথি ডাক্তার সেজে ঠাকুরগড়ে ছিল এবং সেখানেই মারা যায়। আরেকজন ইংরেজির শিক্ষক সেজে পার্ক সার্কাসে লুকিয়েছিল, যাকে পরে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশের ফাঁসির দণ্ড দেওয়া হয়। পশ্চিমবঙ্গের কারাগার নিয়ে শুভেন্দু কটাক্ষ করেন। তিনি বলেন, এখনকার কারাগারগুলো আসলে 5 স্টার হোটেলের মতো। এখানে জঙ্গিরা মোবাইল ফোন ব্যবহার করে, গাঁজা সেবন এবং টাকার বিনিময়ে সবকিছু সম্ভব। কারাগারে কোনো জ্যামার নেই, তাই রাজ্যের রাষ্ট্রবাদী সরকার দরকার, যারা জঙ্গিবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। শুভেন্দুর এই মন্তব্য নিয়ে আলোচনা সমালোচনা চলছে। প্রতিবেশী দেশের প্রতি এমন আক্রমণাত্মক বক্তব্য কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক। ভারত আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়।
বুধবার সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এটি ছিল ভারত এবং তালেবান সরকারের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার একটি বিশেষ পদক্ষেপ, যা বিশেষজ্ঞরা ভারতের পরিকল্পনার একটি বড় অংশ হিসেবে দেখছেন। গত বছর থেকে ভারত তালেবান সরকারের সঙ্গে সম্পর্কে উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, তবে সর্বশেষ বৈঠকটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এটি ছিল তালেবান নেতাদের সঙ্গে ভারতের সবচেয়ে উপপর্যায়ের প্রথম সরাসরি যোগাযোগ। ভারতের সরকার আফগানিস্তানের সহায়তা এবং অবকাঠামো উন্নয়নে দীর্ঘ 20 বছরেও $3 বিলিয়ন বিনিয়োগ করেছে। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রকাশ করে, যেখানে আঞ্চলিক উন্নয়ন, বাণিজ্য, মানসিক সহযোগিতা, আফগানিস্তানের স্বাস্থ্য খাতে সহায়তা প্রদান এবং শরণার্থী বিষয়ক উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। দুই দেশের সম্পর্ক নিয়ে বিশেষজ্ঞরা বলেছেন যে এই বৈঠকটি আফগানিস্তানের ভূরাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আনার ইঙ্গিত হতে পারে। গত মাসে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় 46 জন নিহত হওয়ার পর ভারত এটি তীব্রভাবে নিন্দা জানায়। এই ঘটনায় কয়েকদিন পরই ভারতের তালেবান সরকারের প্রতিনিধির নিয়োগ এবং ভারতের আফগান কূটনীতির পরিবর্তনের সংকেত আসে। বিশেষজ্ঞদের মতে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতের কৌশলগত অবস্থান এবং ভবিষ্যৎ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আফগান সরকারকে সঙ্গী হিসেবে গ্রহণ করা। ভারত এখন আফগানিস্তানে অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখলেও তালেবানের সঙ্গে সম্পর্ক মজবুত করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ভারতের একাধিক বিশ্লেষক বলেছেন, ভারত এবং তালেবানের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই পরিবর্তন একটি স্বাভাবিক অগ্রগতি। ভারতের গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের উপপরিচালক কবির তানিজা বলেন, 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে এবং এখন ভারত আফগানিস্তান ও আফগান সরকারকে এগিয়ে চলা একটি বিকল্প সমাধান হিসেবে দেখছে না। এছাড়া ভারতের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ রাঘব শর্মা বলেন, ভারত অতীতে বিভিন্ন পর্যায়ে তালেবানের সঙ্গে যোগাযোগ রেখেছে, তবে বর্তমানে যে গভীরতা এবং পর্যায়ে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে সেটি অনেকটাই অপ্রকাশিত ছিল। তালেবানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে আফগান নাগরিকদের জন্য ভিসা প্রদান, বিশেষ করে বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা এবং পর্যটন খাতে ভারতের ভিসার সুবিধা চালু করলে আফগান নাগরিকদের জন্য এটি একটি বড় সুযোগ হয়ে দাঁড়াবে। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর ভারতের সরকার আফগানের জন্য মেডিকেল, স্টুডেন্ট এবং অন্যান্য ভিসা বন্ধ করে দিয়েছিল, যা নিয়ে অনেক সমালোচনা হয়। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এখন ভারতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, বিশেষ করে আফগানিস্তানের যারা ভারতের চিকিৎসা, শিক্ষা বা অন্যান্য সেবা নিতে আসতে চান তাদের জন্য। তবে ভারতের সাবধানী পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভারত সরকার তালেবানের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাইছে না, কারণ এতে তাদের নীতিগত অবস্থানেরও চ্যালেঞ্জ হতে পারে। আফগানিস্তানের নারীদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা এবং অন্যান্য মানবাধিকার ইস্যুতে ভারত অত্যন্ত সতর্ক এবং এই বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এই বিষয়টি ভারতের অভ্যন্তরীণ নীতির জন্য একটি বড় চ্যালেঞ্জের বিষয়। বিশ্লেষকরা বলেছেন, ভারতে এই কৌশলগত পদক্ষেপগুলো আগামী দিনে তার আফগানিস্তানের স্বার্থকে আরও নিরাপদ করতে সাহায্য করবে। তবে ভারতকে তালেবান ও আফগান সমাজ এবং তার নতুন বাস্তবতা সম্পর্কে আরও গভীর বোঝাপড়া গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে তারা আরও সফল হতে পারে।